নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে আমি পম্পি। শুরু করছি দিনের সেরা খবর নিয়ে প্রাইম টাইম। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করলেন চাকরিহারাদের সঙ্গে। যোগ্যদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন পাশে রয়েছেন চাকরিহারাদের। যখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চাকরিহারাদের কথা হয়, কথোপকথন হয়, সেই সময় দেখা যায় চাকরিহারাদের চোখে জল। ইতিমধ্যেই আপনারা জানেন সুপ্রিম কোর্টের রায় দানের পরেই প্রায় 26,000 চাকরিহারা হয়েছেন। শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদের চাকরি ফেরানোর আশ্বাস দিয়ে বলেছেন, একজন যোগ্যরও চাকরি যাবে না, নিশ্চিন্তে থাকুন, স্কুলে যান, শিক্ষা দিন, 2 মাসের ভেতর প্রসেস করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, চাকরি ফেরানোর আশ্বাস দিয়েছেন। একজন যোগ্যরও চাকরি যাবে না, নিশ্চিন্তে থাকুন, স্কুলে যান, শিক্ষা দিন, 2 মাসের ভেতর প্রসেস করা হবে। এমনই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ্যদের পাশে থাকার আশ্বাস দিয়ে কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো। আপনারা কি ভাবেন আমি এত বোকা যে তাদের সবটা বাতিল করে দেব? তারা অযোগ্য নয় জেনেও এটা হতে পারে না। যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন, আস্থা রাখুন, পাবেনই, চিন্তা করবেন না। কারো চাকরি কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। আমরা চাই কোনো যোগ্য ব্যক্তি যেন চাকরি না যায়, এটা আমরা অলওয়েজ চাই। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? যান না, আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না, আপনারা বাচ্চাদের পড়াবেন না, আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না। ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে, সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো। সেখানে কি করে আপনাদের চলবে? অল্টারনেটিভ যা করার আমরা করব, এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে, এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। কারো দোয়া ভিক্ষে চাই না, আপনাদের ভিক্ষা করে খেতে হবে না। একই সঙ্গে অযোগ্যদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অযোগ্যদের বিষয়টিও পরে দেখব। 2022 সাল থেকে নোংরা খেলা চলছে, মমতাকে শায়েস্তা করতে চাকরি কাটবেন না। অযোগ্যদের বিষয় নিয়ে কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। সত্যিই যদি এভিডেন্স প্রমাণিত হয় তারা অযোগ্য, তখন আমার কিছু হয়তো করার থাকবে না ওই ডিপার্টমেন্টে, কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে। আগে ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা, সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো। আমার মনে হয় আপনারা নিশ্চিন্তে থাকুন, চিন্তা করবেন না, এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না। আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আপনারা জানেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চাকরিহারাদের বৈঠক হয়েছে, সেই বিষয়টি তুলে ধরছিলাম। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, আমরা এতক্ষণ শোনাচ্ছিলাম যেখানে যারা যোগ্য চাকরিহারা তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি তিনি বলেছেন চাকরি ফিরিয়ে দেবেন। এর পাশাপাশি অযোগ্যদের উদ্দেশ্যে কি বলেছেন মুখ্যমন্ত্রী? বাতিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে, এবং সেখানে দেখা গেল যে 25,752 জন প্রত্যেকে
নির্দিষ্ট রায়ে সেই চাকরি কিন্তু বাতিল হয়ে যায়। বৃহস্পতিবারের পরে আজকে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগ্য যারা চাকরি হারা তারাই মূলত বৈঠক করতে চেয়েছিলেন এবং এই বৈঠককে ঘিরেও একটা জটিলতা তৈরি হয়। সকাল থেকে যে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল এবং আপাতত ভাবে সমস্ত জটিলতা কাটিয়ে বৈঠক যখন শুরু হলো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি হারাদের উদ্দেশ্যে যে বার্তা দিয়েছেন তার বেশ কয়েকটি দিক রয়েছে। সবার প্রথম যে দিক সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে বা রিভিউ পিটিশন দাখিল করে, বলা যেতে পারে যে আইনি পরিভাষায় রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য সরকার তারা কিন্তু আবারও মামলা করতে চলেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে রাজ্য সরকারের তরফ থেকে আবারও রিভিউ পিটিশন দাখিল করা হবে। সেখানে একাধিক হেভিওয়েট আইনজীবীরা কিন্তু থাকছেন। সেখানে থাকছেন অভিষেক মনু সিংঘি, কপিল সিব্বাল থেকে শুরু করে রাকেশ দ্বিবেদী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত ভূষণের মতো আইনজীবীরা তারা কিন্তু সওয়াল করবেন এই রিভিউ পিটিশনের ক্ষেত্রে। এটা গেল একটা দিক। আরো একটা গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই বলেছেন যে যোগ্য এবং অযোগ্য প্রত্যেকেরই চাকরি যাতে বহাল থাকে সেই বিষয়টা দেখা হবে। প্রথমে অবশ্যই দেখা হবে যে যারা যোগ্য চাকরি হারা হয়েছেন তাদের চাকরি কিভাবে বহাল রাখা যায় সেই বিষয়টা তিনি দেখবেন এবং তার পরবর্তীকালে অযোগ্যদের বিষয়েও তিনি কিন্তু ভাববেন, এমনটা কিন্তু স্পষ্ট করেই তিনি জানিয়েছেন। এবং তার সঙ্গে যারা চাকরি হারিয়েছেন সরাসরিভাবে তাদেরকে কিন্তু কোনো রকম টার্মিনেশন লেটার দেওয়া হয়নি। সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রীর প্রশ্ন যে আপনাদেরকে তো কেউ স্কুলে যেতে বারণ করেনি, তাহলে আপনারা কেন এখনই হতাশ হচ্ছেন? একেবারে কোট আনকোট মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের কাছে কিন্তু প্রশ্ন রেখেছেন। তিনি জানতে চেয়েছেন যে চাকরিরত শিক্ষকদের যে ছাড়া স্কুল কিভাবে চলবে। এত বিপুল 752 জন তারা চাকরি হারিয়েছেন, তাদেরকে ছাড়া সরকারি স্কুলগুলো কিভাবে স্বাভাবিকভাবে পঠন পাঠন চলতে পারে সেই প্রশ্ন তিনি রেখেছেন। যারা শিক্ষক রয়েছেন তাদেরকে তিনি বলছেন যে ভলেন্টিয়ারি সার্ভিসে যোগ দেওয়ার জন্য এবং তাদের 2 মাসের বেশ কয়েকটি 2 মাস বা আগামী বেশ কয়েক দিনের বেতন অব্যাহত থাকবে সেই বিষয়টা তিনি জানিয়েছেন। যদি এই ভলেন্টিয়ারি সার্ভিস বিষয়টি ঠিক কি বা কিভাবে এই পদ্ধতির মাধ্যমে শিক্ষকদের বা অশিক্ষক কর্মীদের চাকরি বহাল রাখা যায় সেটা কিন্তু একেবারে স্পষ্ট নয়। পদ্ধতির মাধ্যমে শিক্ষকদের বা কর্মীদের চাকরি বহাল রাখা যায় সেটা কিন্তু একেবারে স্পষ্ট নয়। চাকরি হারারা তারাও কিন্তু এই বিষয়টা এখনো পর্যন্ত, এবং যেটা মুখ্যমন্ত্রী বললেন যে বিষয়টা বললাম যে শিক্ষকদেরকে কেউ স্কুলে যেতে বারণ করেনি, সেক্ষেত্রে দাঁড়িয়ে তার আবেদন যে শিক্ষকরা স্কুলে যান, রাজ্য সরকার তারা চাইলে স্কুলে যেতেই পারেন এবং চাকরি করতে পারেন। এবং সব মিলিয়ে তিনি বলেছেন যে রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রীর যেটা আশ্বাস যে চাকরি ফিরে পাওয়ার জন্য যা করার সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করবেন এবং আইনের মধ্যে থেকেই তিনি তা করবেন। একেবারে স্পষ্টতই জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্যদের তালিকার হাতে এবং সুপ্রিম কোর্টের কাছ থেকে তিনি যোগ্য এবং অযোগ্যদের তালিকা চাইবেন। এখান থেকেও প্রশ্ন উঠে সুপ্রিম কোর্ট কিভাবে যোগ্য এবং অযোগ্যদের তালিকা দিতে পারে? যদি একমাত্র কেউ যোগ্য অযোগ্যদের তালিকা দিতে পারে সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন। সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের তিনি যে তালিকা চেয়েছেন সেই বিষয়টা কিভাবে ফলপ্রসূ হবে সেটাও কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এবং মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে 2 মাসের মধ্যে বিকল্প কোনো একটা ব্যবস্থা করে দেওয়া হবে যারা চাকরি হারিয়েছেন এবং যোগ্যদের কারোর, যে বিষয়টা বলছিলাম, যোগ্যদের কারোর চাকরি বাতিল হবে না। বারবার এই আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এবং তার সঙ্গে কিন্তু একই সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে এই বৈঠক থেকে চাকরি হারারা তারা তার সঙ্গে কিন্তু একই সঙ্গে থেকে চাকরি হারারা তারা কি পেলেন, তারা কিন্তু অনেক আশা নিয়ে এই বৈঠকে যোগ দিতে গেছিলেন। সমস্ত পয়েন্ট তিনি তুলে ধরেছেন। এখানে কিন্তু এখনো অনেক বেশি একেবারে ধোঁয়াশা রয়েছে বা বলা যেতে পারে চাকরি হারারা তারা কিন্তু সঠিক দিশা এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছেন না। তার কারণ যে বিষয়গুলো বলা হয়েছে সবটাই কিন্তু অস্পষ্ট বলা যেতে পারে। একেবারে চাকরি ফিরিয়ে দেওয়া হবে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যেহেতু বন্দ্যোপাধ্যায়ের কোনো নোটিশ চাকরি হারাদের কাছে পৌঁছয়নি সেই জায়গায় দাঁড়িয়ে তারা চাইলে চাকরি করে যেতে পারেন, স্কুলে তারা ফেরত যেতে পারেন, সেই বিষয়টা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এবং শিক্ষাকে ভেঙে দেওয়ার জন্য কার্যত চক্রান্ত চলছে। আবারও তিনি বিরোধীদেরকে নিশানা করেছেন। সিপিএম জামানার দিকে তিনি আঙুল তুলেছেন যে বাম আমলে চাকরি হতো, অর্থাৎ একাধিকবার আমরা দেখেছি যে চাকরি হারানোর ক্ষেত্রে কোথাও গিয়ে বাম আমলকে বারবার করে নিশানা করা হয়, বিরোধীদেরকে নিশানা করা হয়। সেই বক্তব্য এসেছেন চ্যালেঞ্জ ছুড়েছেন কোনো চাকরি কিন্তু কাটতে দেবেন না। একগুচ্ছ আশ্বাস বা বার্তা তিনি দিয়েছেন, কিন্তু সেই বার্তা থেকে চাকরি হারারা কতটা আশ্বস্ত হচ্ছেন বা আরও তারা চাকরি বহাল রাখতে পারবেন কিনা, ভলেন্টিয়ার সার্ভিসের মাধ্যমে তারা চাকরিকে অব্যাহত রাখতে পারবেন কিনা, একাধিক ধোঁয়াশা কিন্তু এই মুহূর্তে রয়েছে। যদিও এই বহু প্রতীক্ষিত এই বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে একাধিক নেতৃত্বরা ছিলেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছিলেন, আবুল বাশার, সুবোধ সরকারের মতো যারা বিশিষ্ট জন, যারা বুদ্ধিজীবী তারা উপস্থিত ছিলেন, শিক্ষা সচিব উপস্থিত ছিলেন, প্রত্যেকের উপস্থিতিতে এই বৈঠক হয়। এবং সেক্ষেত্রে
দাঁড়িয়ে রাজ্য সরকার পরবর্তী ক্ষেত্রে কি পদক্ষেপ করে, যোগ্যদের চাকরি বহাল রাখার জন্য কি পদক্ষেপ গ্রহণ করা হয়, আদৌ তারা কত পাচ্ছেন রাজ্য সরকারের কাছে, কারণ তারা সমস্ত কিছুর পরেও রাজ্য সরকারের দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে, যেহেতু তারা আপসভাবে সর্বোপরি তারা কিন্তু রাজ্য সরকারি কর্মচারী। সেটা দাঁড়িয়ে আজকের এই বৈঠক এর পরে বেশ কয়েকটি দিক উঠে এলো। একদিকে যেমন সুপ্রিম কোর্টে আবারও যেতে চলেছে রাজ্য সরকার, পিটিশন তারা দাখিল করতে চলেছে এবং রীতিমতো মনোবল মৌমিতা, আমরা দেখেছি আজকে যখন বৈঠক শুরু হয় বৈঠকের আগেই পাস নিয়ে হুড়োহুড়ি পড়ে যায় চাকরি হারাদের মধ্যে। পাস নিয়ে কেন হুড়োহুড়ি পড়ে গেল চাকরি হারাদের মধ্যে, এই বিষয়টি জানতে চাইবো। দ্বিতীয়ত, রিভিউ পিটিশন দাখিল করা নিয়ে আর কি তথ্য রয়েছে তোমার কাছে? নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে যে বিষয়টা নিয়ে গন্ডগোল তৈরি হয়েছিল সেটা হচ্ছে যে গতকালই আমরা দেখেছিলাম যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয়। সেখানে তারা স্পষ্ট করে দিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে শুধুমাত্র যোগ্য চাকরিহারারা তারাই কিন্তু যোগ দেবেন। কোনোভাবে কোনো অসৎ উপায়ে যদি অযোগ্য চাকরিহারারা এই বৈঠকে যোগ দেন তাহলে কিন্তু তুমুল গন্ডগোল তৈরি হবে বা তারা সেখানেই বিক্ষোভ দেখাবেন, তারা এই বৈঠককে বানচাল করে দেবেন। এই হুঁশিয়ারি কিন্তু গতকাল অর্থাৎ রবিবারই চাকরিহারারা জানিয়েছিলেন এবং সেই মতো যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ বিশেষ পাসের ব্যবস্থা করা হয়, অর্থাৎ ওএমআর শিটের যে প্রতিলিপি ইতিমধ্যে তারা ডাউনলোড করা ছিল 2016 সালের ওয়েবসাইট থেকে তারা পেয়েছেন, বা অ্যাডমিট কার্ড, এই সমস্ত হারারা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিশেষ পাসের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তাদের এটা অভিযোগ যে এর মধ্যে বহু অযোগ্য চাকরিহারা তারা কিন্তু অসৎ অবলম্বন করে তারা বৈঠকে প্রবেশ করতে চাই। অসৎ যারা অযোগ্য যাদেরকে দাবি করা হচ্ছে তাদের বক্তব্য যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে যে পাস নিয়ে যেতে হবে এরকম কোনো নিয়ম কিন্তু আগে থেকে চালু করা হয়নি। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেককেই বৈঠকে আহ্বান করেছেন। সেক্ষেত্রে 25,752 জন প্রত্যেকেই কিন্তু এই বৈঠকে যোগ দিতে পারেন। এই যোগ্য এবং অযোগ্য কারা পাস পেয়েছেন, কারা পাস পাননি, কারা বৈঠকে যোগ দিতে পারবেন, কারা পারবেন না, সেই বিষয়টা নিয়ে মূলত জটিলতা তৈরি হয় এবং ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে। রীতিমতো খণ্ডযুদ্ধ বেড়ে গিয়েছিল, পুলিশকে দীর্ঘক্ষণ একেবারে হিমশিম খেতে হয় এই ভিড়কে নিয়ন্ত্রণ করতে এবং বৈঠক শুরু হতেও বেশ কিছুটা দেরি হয়েছে। সব মিলিয়ে আজকের এই বৈঠক। এবং আরো একটা বিষয় যেটা রিভিউ পিটিশনের বিষয়টা তুমি বলছো, আইনি যে জায়গা সরকার তারা জানিয়েছেন যে তারা রিভিউ পিটিশন দাখিল করবেন। একাধিক আইনজীবীদের নামের উল্লেখ করা হয়েছে যে তারা রিভিউ পিটিশনে যাবেন, কিন্তু আইনি পথে কতটা এই রিভিউ পিটিশন দাখিল করা যায় বা তার আইনি দিক কি রয়েছে সেটা অবশ্যই যারা বিশিষ্ট যারা রয়েছে আইনজ্ঞদের সঙ্গে কথা বলবেন, আইনজীবীদের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হবে। ধন্যবাদ মৌমিতা, আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেছেন চোরেদের বাইরে থাকার অধিকার নেই, দলবল নিয়ে জেলে যাওয়া উচিত মুখ্যমন্ত্রীর। কি বলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুনবো। দেখুন, এরা চুরি করে, প্রমাণ ছাড়া তো চুরি করে না। নিশ্চয়ই ওএমআর শিট কারো না কারো কাছে লুকিয়ে রাখা আছে, মিরর ইমেজ কারো না কারো কাছে কোথাও লুকিয়ে রাখা আছে। আমরা চাকরি প্রার্থীদেরকে বলবো যারা যোগ্য তারা আপনারা দাবি করুন, এই সরকারের উপর প্রেশার দিন যে যেখান থেকে হোক আপনারা এই ওএমআর শিট বের করার ব্যবস্থা করুন, অর্থাৎ তাদের মিরর ইমেজ যদি থাকে সেটা বের করার ব্যবস্থা করুন। বিজেপি কোনো মামলাই নেই। হঠাৎ করে বিজেপি কোথা থেকে এলো? তার মানে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু লুকোনোর চেষ্টা করছেন। বিজেপি তো কোনো মামলাই করেনি। বিজেপি নাম জড়িয়ে এনে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের চুরিটাকে ঢাকার চেষ্টা করছে। আমাদের কাছে যা খবর, যে এসএসসির কাছে সব আছে, লিস্ট আছে, সব আছে, তারা জানে। শুধু তারা এই যোগ্যদের কাজ দিয়ে অযোগ্যদেরকে বাঁচানোর জন্য এই চেষ্টা সমানে করে যাচ্ছে। এবং শুধু তাই নয়, আজকে মুখ্যমন্ত্রীর যে ভাষণ, সেই ভাষণেও তো সেটা পরিষ্কার বলা যাচ্ছে, আমি এখন যোগ্যদের ব্যবস্থা করছি, তারপরে অযোগ্যদেরও ব্যবস্থা করব। মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে বক্তব্য, এই বক্তব্য প্রমাণ করছে সরকারের কাছে সব তথ্য থাকা সত্ত্বেও সরকার কোনো একটি বিশেষ কারণে, সেই কারণটা একটাই, সেটা হচ্ছে অযোগ্যদেরকে বাঁচানো, চোরদেরকে বাঁচানো, তার পার্টির নেতাদেরকে বাঁচানো। এবং যারা এখন অযোগ্য হয়ে গেলেন, যারা টাকা দিয়েছেন, এরা তো শুধু টাকা দিয়েছে তা তো নয়, কয়েক লক্ষ মানুষ আরো টাকা দিয়েছে যাদের নামই আসেনি লিস্টে। তারা অপেক্ষা করে বসে আছে, পাড়ার দাদাটা, তিনো দাদাটা আমাদের টাকা ফেরত দেবে। টাকা ফেরত এমনি পাবেন না, সবাই মিলে
একটা গ্রুপ তৈরি করুন জেলায় জেলায়, তৃণমূল নেতাদেরকে বাড়ির দেয়ালে সামনে গাছের সামনে গাছের সাথে বাঁধুন, যে গাছ পাবেন তাতে বাঁধুন, বেঁধে উত্তম মধ্যম দিন, তবে এই টাকা ফেরত পাবেন, নচেত এই টাকা ফেরত পাবেন না। এই গোটা পদ্ধতিটাতে প্রমাণিত হয়ে গেছে যে আপনার সরকার চোর, তারা চুরি করেছে এবং এই চুরির জন্য আপনার এবং আপনার মন্ত্রিসভার জেলের ভেতরে থাকা দরকার। জেলের বাইরে থাকার আপনাদের যোগ্যতা নেই। আগামী দিনে আমার পূর্ণ বিশ্বাস আছে, পূর্ণ আস্থা আছে ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি। আগামীকাল যখন মহামান্য আদালত সুপারনিউমারি পোস্ট নিয়ে শুনতে শুরু করবে, একের পর এক কেচ্ছা কেলেঙ্কারি বাইরে আসবে এবং এই মুখ্যমন্ত্রী জেলের ভেতরে। অযোগ্যদের শাস্তি কেন যোগ্যদের পেতে হচ্ছে, চাকরিহারাদের চোখে জল। এই বিষয় নিয়ে আমরা ফিরব একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। সুপ্রিম কোর্টের রায়দানের পরেই চাকরি গিয়েছে প্রায় 26,000 চাকরি প্রার্থীর, এবং তারপর থেকেই চাকরিহারারা তাদের একটাই প্রশ্ন, অযোগ্যদের শাস্তি কেন যোগ্যরা পাবে, তাদের চাকরি ফেরত চাই। চাকরিহারারা এই দাবি করছেন। চাকরিহারাদের চোখে জল। কি বলছেন চাকরিহারারা, শুনবো। আশ্বাসের কথা বলতে এখনো তো কিছু বুঝতে পারলাম না যে কিভাবে কি হবে না হবে। একবার উনি বললেন যে ভলান্টারি সার্ভিসের কথা, কিন্তু ভলান্টারি সার্ভিসে মানে আমাদের স্যালারি চালু থাকবে কি আদৌ, না কি হবে জানি না। এখন এর ক্লারিফিকেশন দরকার। ওনার বক্তব্য শুনে মনে হলো, কিন্তু এখন ঠিক ক্লিয়ার না আমাদের কাছেও। আমাদের ভেতরে সবাই আছে প্রতিনিধিরা, তারা বেরোলে বললে আমরা হয়তো আরো ভালো করে বলতে পারবো। তবে মাননীয় তো মানবিক, আশা করি আমাদের মানে সঙ্গে সবসময় থাকবে, এটাই আশা রাখছি। আর আশা করবো না, নিজেরাও দ্বন্দ্বে পড়ে গেছি এই রায় শুনে। মাননীয় দেখা যাক, হয়তো বলেছেন যখন কিছু করবেন, দেখা যাক। ওনার মানবিক মুখ তো অনেক জায়গায় দেখেছি, এক্ষেত্রে দেখি কতটা মানবিক হতে পারেন। উনি যা বললেন আজ আগে এরকম ভাবে বলেননি, তবে ওনার কথায় আশা রাখতে পারি, সেই আশাটুকু রাখি। উনি যেভাবে বললেন তাতে আশা রাখা যায়, আমরা সেই আশাই রাখছি এখনো পর্যন্ত। ভবিষ্যতে যদি সেই যে কথা দিয়েছেন সে কথা না রাখেন, তাহলে সেটা পরবর্তীতে কি হবে সেটা পরে দেখা যাবে, কিন্তু আপাতত আমরা আশা রাখছি। আমরা আমাদের পার্মানেন্ট পোস্টে কাজ করি, সেই জায়গা থেকে ভলেন্টারি পোস্টে যেতে কি আমাদের ভালো লাগবে? আপনারাই বলুন না, ভালো লাগবে? লাগবে না। তাহলে সেই জায়গা থেকে আমরা যতক্ষণ না একটা পার্মানেন্ট সলিউশন আমরা পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা কোনোভাবে এই রায়টা মানে এই ডিসিশনটা আমরা মানতে পারবো না, এই জায়গাটা থেকে আমরা আসতে পারবো না। আশ্বাস সেরকম হতে পারেনি, তবে আমরা পার্মানেন্ট জবে চাকরি করি, আমাদের জব পার্মানেন্ট জব আমরা জয় ফিরে পেতে চাই। কোনো ভলেন্টারি চাকরি আমরা করবো না। তাতে যদি আন্দোলন আবার করতে হয়, তাতে আমরা আবার রাস্তায় নামবো, যা করার আমরা তাই করবো, ঠিক আছে? আমরা ছেড়ে কথা বলবো না। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করলেন চাকরিহারারা। সেই বৈঠক থেকে বেরিয়ে এসে চাকরিহারারা কি বললেন সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম। প্রীতি, সেই বক্তব্য শুনে কোনো দিক থেকে মনে হলো না চাকরিহারারা কোনো দিশা পেলেন বলে? একেবারেই দেখো, তারা বলেছেন যে তারা আশ্বস্ত হচ্ছেন, আশার আলো দেখছেন, তবে আদৌ এই বৈঠকের পরে তাদের চাকরি তারা ফিরে পাবেন কিনা এই বিষয়ে কিন্তু তাদের সংশয় রয়েছে। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে একজন চাকরিহারা শিক্ষক দীতেশ মণ্ডল। একটু দীতেশটা কথা বলবো। আজকে তো মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হলো, তোমাকে দেখা গিয়েছিল, তুমি একেবারে সেখানে অ্যানাউন্স করছিলে। তো বৈঠকের যে বক্তব্য, সেই বক্তব্য থেকে কতটা আশ্বস্ত হচ্ছে তোমরা? দেখুন, আমরা আশ্বস্ত খুব একটা হতে পারছি না যতক্ষণ না ওনার দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবে উনি রূপায়ণ করতে পারছেন। কারণ আমরা এই মুহূর্তে চাকরিহারা। সুপ্রিম কোর্টের যে রায়, সেই অনুযায়ী আমাদের এখন চাকরিটার এই মুহূর্তে আমাদের নেই, কিন্তু উনি বলেছেন যে কোনো পদ্ধতিতে, যে কোনো উপায়ে উনি আমাদের চাকরিটা ফিরিয়ে এনে দেবেন। আমি আবারও বলছি যে এই সীমাহীন দুর্নীতির দায়িত্ব এই সরকারের আমলিত দুর্নীতি হচ্ছে। তো আমরা যারা যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে একটি টাকা ঘুষ না দিয়েও আমরা চাকরিটা পেয়েছি, তারা সসম্মানের সহিত এই চাকরিতে বহাল রাখতে হবে, এটা আমাদের অন্যতম দাবি। কিন্তু এই যে ভলেন্টিয়ার সার্ভিস, অর্থাৎ আপনারা স্বইচ্ছায় স্কুলে গিয়ে পড়াতে পারেন, এই বিষয়টা কিভাবে দেখছেন বা কি সিদ্ধান্ত নিলেন এই বিষয়ে আপনারা? আমরা
কোনো ভলেন্টিয়ারি শিক্ষকতার এই সম্মান আমরা চাই না। ধিক্কার জানাই এই ভলেন্টিয়ারি শিক্ষার এই চিন্তা ভাবনাকে। কারণ ভলেন্টিয়ারি শিক্ষক কারা? আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি, আমরা কেন ভলেন্টিয়ারি শিক্ষকতার পেশা নেব? যেই মাত্র কথাটা শুনেছি, আপনারা দেখে থাকবেন, আমি স্টেজের উপরে আমি সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে চলে গেছিলাম এবং বললাম যে আমরা কিন্তু ভলেন্টিয়ারি শিক্ষকতার এই পেশা আমরা গ্রহণ করব না। এই প্রতিবাদ আমরা করেছি এবং নতুন করে কোনো পরীক্ষা পদ্ধতিও আমরা দিতে চাইছি না। কারণ যোগ্যতার একবার প্রমাণ দিয়ে আমরা চাকরি পেয়েছি, অন্য অনেক গভর্নমেন্ট চাকরিতে জয়েন করতেও আমরা পারিনি এই চাকরি করছি বলে। তাই নতুন করে পরীক্ষা দেওয়ার প্রশ্ন ওঠে না, আর ভলেন্টিয়ারি আমরা মানতেই পারবো না। আপনারা কি স্কুলে যাবেন কাল থেকে? দেখুন, আমরা একটা রাতে মিটিং করব, আজ হয়তো সারা রাত আমরা এখানেই থাকব, আমাদের সংগঠনের সঙ্গে আলোচনা হবে, তারপর আমরা আগামী দিনে সিদ্ধান্তটা জানাবো। আরও একটা যে বিষয় যেটা মুখ্যমন্ত্রী আজ বললো, শোনা গেল যে 2 মাসের মধ্যে যে কোনো উপায়ে কোনো একটা ব্যবস্থা হবে, কিন্তু আবারও কি উপায় তা নিয়েও যে পরবর্তীতে প্রশ্ন উঠবে না, সেটা নিয়ে কতটা গ্যারেন্টি দিচ্ছেন? দেখুন, তিনি যেহেতু এই বিষয়টা স্পষ্ট করেননি, সেহেতু অনুমানের ভিত্তিতে আমার মিডিয়াতে কিছু বলাটা হয়তো উচিত হবে না। তবে আবারও বলছি, ভলেন্টিয়ারি শিক্ষকতার পেশাটাকে আমরা কোনোভাবেই মানব না। তোমরা কি আপাতত কোনো কর্মসূচিতে নামছো? আমরা রাত্রে আলোচনা হবে, আলোচনা করে আমরা সিদ্ধান্ত করব পরবর্তী কর্মসূচি আমরা কি নেব। একেবারেই দেখো, তারা বলছেন যে মুখ্যমন্ত্রীর যে কথাতে তারা আশ্বস্ত হলেও তবে যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন সেটা কতটা পূরণ হবে তারপরেই কিন্তু তারা পরবর্তীতে কি করবেন, অর্থাৎ আগামীকাল থেকে তারা স্কুলে যাবেন কিনা তা তারা কিন্তু আজকে আলোচনা করবেন এবং তারপরেই কিন্তু তারা স্পষ্টভাবে জানিয়ে দিলেন ভলেন্টিয়ারের শিক্ষকতাকে ধিক্কার জানাই, নতুন কোনো পরীক্ষা দেওয়ার প্রশ্ন ওঠে না। পরবর্তী কর্মসূচি তারা আজকে নিজেদের মধ্যে একটি বৈঠক করবেন, সেই বৈঠকের পরেই সিদ্ধান্ত নেবেন। আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, ধন্যবাদ। আজ বিজেপি যুব মোর্চার কালীঘাট অভিযান ঘিরে ধুমধুমার পরিস্থিতি হয়। এখন একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি এই খবর নিয়ে, সঙ্গে থাকুন। বিরতিতে যাওয়ার আগে আপনাদেরকে যেমনটা জানিয়েছিলাম, বিজেপির যুব মোর্চার আজ কালীঘাট অভিযান কর্মসূচি ছিল, আর তা ঘিরেই ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় রবীন্দ্র সদনে। সেখানে তুলকালাম পরিস্থিতি, পুলিশের সঙ্গে বিজেপির কর্মী সমর্থকদের ধস্তাধস্তি, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। রবীন্দ্র সদনে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। हेलो 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 আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, আমরা আজকে দেখলাম যেখানে বিজেপি যুব মোর্চার কালীঘাট অভিযান ছিল, সেই কালীঘাট অভিযান ঘিরেই ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় রবীন্দ্র সদন এবং দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঠিক কি কি পরিস্থিতি তৈরি হয়েছিল? আটক করা হয়েছিল একদিকে লকেট চট্টোপাধ্যায়কে, পাশাপাশি ইন্দ্রনীল খাকেও আটক করা হয়েছিল, আর কি কি ছবি উঠে এসেছে? একেবারে পম্পি, তোমাকে জানাবো যে এসএসসির যে প্যানেল বাতিল করা হয়েছে, অর্থাৎ চাকরি প্রাপকদের যে 26,000 চাকরি প্রাপকদের প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তাদের চাকরি, তারা কেন চাকরি হারা হলেন এবং যোগ্য অযোগ্য কেন সরকার বাঁচতে পারল না, অর্থাৎ মুখ্যমন্ত্রীকে কার্যত দোষারোপ করেই কিন্তু তাদের আজকে, অর্থাৎ যুব মোর্চা, বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে আজ কিন্তু একটি কালীঘাট অভিযানের কর্মসূচি তারা রেখেছিলেন এবং সেই কারণেই কিন্তু তারা এক্সাইট মোড়ে, অর্থাৎ রবীন্দ্র সদন
মোড়ে তারা কিন্তু জমায়েত করেন এবং সেক্ষেত্রে দেখা যায় সকাল থেকেই বারংবার বিজেপির যুব মোর্চা কর্মীদের কিন্তু পুলিশ তুলে নিয়ে যায়, বারংবার তাদেরকে দেখা যায় যে প্রিজন ভ্যান করে চ্যাংদোলা করে কার্যত তুলে নিয়ে যাওয়া হয়। সকালবেলা আমরা দেখেছি লকেট চ্যাটার্জি, তাকে আটক করা হয়েছে। তার পাশাপাশি কিন্তু পরবর্তীকালে আরও বিজেপির একাধিক কর্মীরা, যুব মোর্চার একাধিক কর্মীরা তারা আসে, তারা বিক্ষোভ দেখায় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বারংবারই তাদের একাধিকবার পুলিশ, যতবার তারা এসেছে ততবারই কিন্তু পুলিশ তাদেরকে কার্যত চ্যাংদোলা করে নিয়ে গিয়ে প্রিজন ভ্যানে নিয়ে গিয়ে তাদেরকে আটক করেছে। তোমাকে জানিয়ে রাখবো যে এক্ষেত্রে দাঁড়িয়ে যে ইন্দ্রনীল খান এবং ইন্দ্রনীল খা থেকে শুরু করে সুবোধ সরকার এবং তমুগ্ন ঘোষ তারাও কিন্তু আসেন, বিজেপির নেতৃত্ব তারাও আসেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরকেও কিন্তু কার্যত একেবারে আটক করে নিয়ে যাওয়া হয়। তাদের মূলত যে দাবি ছিল যে যোগ্য অযোগ্যদের বাছাই করতে পারেনি সরকার, সেক্ষেত্রে জবাবদিহি করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমরা জানি যে দুদিন ধরে যে এসএসসি নিয়ে কার্যত রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে গিয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপির আজকে এই কর্মসূচি ছিল এবং এক্সাইট মোড়ে তারা কিন্তু এই বিক্ষোভ দেখায়। তাদের অভিযান ছিল যেহেতু কালীঘাট, কিন্তু তারা যেহেতু পারমিশন পায়নি, অর্থাৎ পুলিশ থেকে পারমিশন পায়নি এবং হাইকোর্ট থেকেও তারা কোনো রকম অনুমতি নেয়নি, সেই কারণে কিন্তু তারা যতবার এসেছে ততবারই কিন্তু তাদেরকে কার্যত একেবারে চ্যাংদোলা করে তাদেরকে কিন্তু আটক করেছে বিজেপির যুব মোর্চারা। শুধু তাই নয়, এক্ষেত্রে দাঁড়িয়ে তোমাকে জানিয়ে রাখবো যে পাশেই একটি শপিং মল ছিল, সেখানে দাঁড়িয়ে অনেক মহিলারা এমন রয়েছেন যে তারা কিন্তু শপিং করে বেরিয়েছে, তাদের যেটা ক্যামেরার সামনে যে বক্তব্য যে তারা যে শপিং করে বেরিয়েছে, কিন্তু তাদেরও কি পুলিশ আটক করে নিয়ে গেছে। কিন্তু তারা ক্যামেরাতেই বলেছে যে আমরা কোনো রাজনীতি করি না, কিন্তু তা সত্ত্বেও দাঁড়িয়েও কিন্তু অর্থাৎ সাধারণ মানুষকেও কিন্তু রেয়াত করেনি, পাশাপাশি সংবাদ মাধ্যম তাদেরকেও হাত দেওয়া হয়েছে। তো সারা দিন যাবত এই পরিস্থিতি কিন্তু চলেছে রবীন্দ্র সদন মোড়ে। কখনো যুব মোর্চাদের নিয়ে যাওয়া হচ্ছে, কখনো সাধারণ মানুষ যারা রাজনীতি করে না এমন বলছে তাদেরকেও আটক করা হয়েছে, তাদেরকেও নিয়ে যাওয়া হয়েছে। এইভাবে কিন্তু বিক্ষিপ্তভাবে পরিস্থিতি উত্তপ্ত হতে আমরা দেখেছি সারা দিন, কিন্তু এমন চিত্রটাই আমাদের সামনে উঠে এসেছে। পম্পি, স্বপ্না, তুমি বলছিলে যেখানে বিজেপি যুব মোর্চার কালীঘাট অভিযান চলছিল, কি কারণে আটকে দেওয়া হয়, পাশাপাশি লকেট চট্টোপাধ্যায়কে আটক করা হয়েছে, আটকের কারণ কি? একেবারে তোমাকে জানাবো যে আমরা যে জানি যে এসএসসির যে 26,000 চাকরি প্রাপক তাদেরকে যে পুরো প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে, যে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার এসছে এবং নির্দেশ দেওয়া হয়েছে পুরো প্যানেল বাতিল করে দেওয়ার। সেক্ষেত্রে দাঁড়িয়ে যোগ্য আর অযোগ্য কেন বাছাই করতে পারলো না সরকার, কেন বাছাই করতে পারলো না রাজ্যের শিক্ষা দপ্তর, এমন কিন্তু তারা অভিযোগ তুলছে। অর্থাৎ যোগ্যদের কেন, তারা যোগ্যরা কেন বঞ্চিত হবে, অযোগ্যদের জন্য কেন যোগ্যরা বঞ্চিত হবে, এই দাবি তারা রাখছেন। অর্থাৎ চাকরিহারাদের পাশে তারা থাকছেন এবং সেই কারণেই কিন্তু তারা বঙ্গ বিরোধী যারা দল রয়েছে, বঙ্গ শাসক বিরোধী যারা দল রয়েছে বঙ্গ বিজেপি, তারা কিন্তু আজকে এই কালীঘাট অভিযানের কর্মসূচি রাখেন এবং এক্সাইট মোড়ে আমরা দেখেছি সকাল থেকে একেবারে দফায় দফায় এই বিক্ষোভ তারা করেন এবং লকেট চট্টোপাধ্যায় তিনি প্রথমে এসেছিলেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তাকেও আটক করা হয়। তারপরে একাধিক বিজেপির যারা রাজ্য সভাপতি, যুব মোর্চার যিনি রাজ্য সভাপতি আছেন ইন্দ্রনীল খা, তাকেও কিন্তু আটক করা হয়, পাশাপাশি সুবোধ সরকার প্রেসিডেন্ট, তাকেও কিন্তু আটক করা হয়। তো একাধিক বিজেপির যারা আসেন বিক্ষোভ দেখান, বিজেপি শুধুমাত্র এই প্রেসিডেন্ট বা রাজ্য সভাপতি নয়, যুব মোর্চার রাজ্য সভাপতি নয়, যারা কর্মীরা আসেন তারাও বিক্ষোভ দেখান দফায় দফায়। কার্যত পরিস্থিতি একেবারে ধুন্ধুমার পরিস্থিতি আমরা দেখেছি, ছবিটা আমাদের সামনে এসেছে এবং উত্তপ্ত হয়েছে। বারংবার দফায় দফায় কিন্তু পুলিশে তাদেরকে আটকিয়েছে, ব্যারিকেড তারা ভাঙার চেষ্টা করেছে, সেক্ষেত্রে ব্যারিকেড ভেঙে তারা বেরোনোর চেষ্টা করছে, সেক্ষেত্রে দাঁড়িয়েও পুলিশও তাদের বারংবার আটক করেছে এবং তাদেরকে প্রিজন ভ্যানে নিয়ে গিয়ে তাদের কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। পম্পি, ধন্যবাদ স্বপ্না, আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যখন বৈঠক করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বৈঠক থেকে ফের বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিশানা করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইসোলেট করা উচিত, 2022 সাল থেকে নোংরা খেলা, বিকাশকে আইসোলেট করা উচিত। কেন চাকরি বাতিলের আবেদন করেছেন? শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলা চক্রান্ত, রায়ের পিছনে কোনো খেলা নেই তো, এই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন 2022 সাল থেকে নোংরা খেলা,
বিকাশকে আইসোলেট করা উচিত, কেন চাকরি বাতিলের আবেদন করেছেন? শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলা চক্রান্ত, রায়ের পেছনে কোনো খেলা নেই তো? এই প্রশ্নই তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনবো। তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে? ফার্স্ট কোয়েশ্চেন আমার, whether Bikash Bhattacharya will be isolated or not politically. This is my first question. CPM has to answer why he is cancelling all this list. আজকে বাইরে আমার নামে বড় বড় কথা বলছো, আমি তো করিনি, আমি তো চাকরিগুলো দিয়েছিলাম, আমার সরকার দিয়েছিল। একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে, সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও, তা তো তোমরা দাওনি। রাইট টু মেক ব্লান্ডার্স, নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন ভুল করাটাও একটা অধিকার, যদি কারো ভুল হয়ে থাকে সেই ভুলটাকে সংশোধন করার দায়িত্ব কার? কোর্ট যদি প্রশাসনকে দিত, কোর্ট নিশ্চয়ই কোর্টের কথা মেনে প্রশাসন সেই কাজটা করতে পারত। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে, একটা পরিকল্পনা চলছে। পাল্টা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন মমতার পাকলামি ছাড়া কিছু নয়। কি বলেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুনবো। যোগ্য অযোগ্য এই বাহানাটা তৈরি করছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় তার দুর্নীতিকে আড়াল করবার জন্য। এবং আজকে যা উনি বলেছেন আপনাদের কাছ থেকে শুনছি, তো উনি সরাসরি দুর্নীতির পক্ষে সওয়াল করেছেন। তার কাছে দুর্নীতিটাই একমাত্র নীতি, তিনি এটা বারবার দাবি করেছেন। কারণ এই মুখ্যমন্ত্রী অসত্য ছাড়া কোনো কাজ করতে পারেন না, দুর্নীতি ছাড়া ওর কোনো কল্পনায় কিছু নেই। টাকা তুলেছেন ছেলে মেয়েদের কাছ থেকে, এখন সেই চাকরি চলে গেলে পরে বিপদ, এখন তাই তিনি যোগ্য অযোগ্য করছেন। তো উনি বলুন না, 5টা নাম কেন বললেন? এই 5 জন যোগ্য। উনি 26,000 ছেলে মেয়েকে পয়সা দিয়ে শুনলাম বিরিয়ানি খাইয়ে টাইয়ে নিয়ে এসেছিলেন। তা তিনি বলতে পারতেন তো আমার কাছে লিস্ট আছে, এই 5 জন যোগ্য। বললেন না তো। বিপদগ্রস্ত আতঙ্কগ্রস্ত মানুষ, ডুবন্ত মানুষ ঈশ্বরের স্মরণ করে। মমতা এবং তৃণমূল ডুবন্ত একটি দল, দুর্নীতিগ্রস্ত দল, বিপদে পড়েছে, বিকাশকে স্মরণ। অনিশ্চিত প্রাথমিকের চাকরি প্রার্থীরাও 32,000-এর ভবিষ্যৎ কি? সেই ভবিষ্যৎ নিয়ে এখন প্রশ্ন। মামলা থেকে অব্যাহতি, অনিশ্চিত প্রাথমিকের চাকরি প্রার্থীরা 32,000-এর ভবিষ্যৎ কি? মামলা থেকে অব্যাহতি ডিভিশন বেঞ্চের। রাজ্যের আবেদনে মামলা থেকেই অব্যাহতি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। অনিশ্চিত প্রাথমিকের চাকরি প্রার্থীরা 32,000-এর ভবিষ্যৎ কি? মামলা থেকে অব্যাহতি প্রাথমিকের 32,000 চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কি? মামলা থেকে অব্যাহতি ডিভিশন বেঞ্চের। রাজ্যের আবেদনে মামলা থেকেই অব্যাহতি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকেই চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, 32,000 প্রাথমিকের চাকরি প্রার্থী, তাদেরও তো এবার ভবিষ্যৎ প্রশ্নের মুখে। দেখো, একেবারেই তাই। 2016-র এসএসসি ক্ষেত্রে আমরা দেখছি যে সেখানে গোটা প্যানেলটিকে বাতিল করে দেওয়া হয়েছে এবং যে কারণে 25,752 জন শিক্ষক এবং অশিক্ষক কর্মী প্রত্যেকেরই কিন্তু চাকরি এই মুহূর্তে অনিশ্চয়তার মুখে। শুধুমাত্র এসএসসি নয়, এবার দেখা যাচ্ছে যে যারা এসএসসির যারা 32,000 চাকরি প্রার্থী প্রাথমিকের ক্ষেত্রে, অর্থাৎ প্রাইমারি টিচারের যারা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, তাদের ভবিষ্যৎ নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। তার কারণ এই মামলাটিও বিচারাধীন অবস্থায় ছিল কলকাতা হাইকোর্টে এবং যেটা দেখা যাচ্ছে যে প্রথমে এই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের যে রায়, সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল এবং সেখানে দেখা যাচ্ছে যে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে আজকে এই মামলার শুনানি ছিল। সেখানেও দেখা যাচ্ছে যে ব্যক্তিগত কারণ দেখিয়ে ডিভিশন বেঞ্চ কিন্তু এই মামলাটিকে খারিজ করে দিয়েছে, কোথাও এই মামলা থেকে অব্যাহতি নিয়ে নিয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে পরবর্তী ক্ষেত্রে কোন বেঞ্চে মামলা হবে, কিভাবে এই মামলার নিষ্পত্তি হবে, সেটা কিন্তু একটা বড়সড় প্রশ্নচিহ্নের মুখে এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ একের পর এক প্রাথমিকের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে এসএসসি যারা চাকরি যারা করছিলেন এতদিন, প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে একটা চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়েছে। এবং তুমি জানো যে এই যে যারা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, এই সংক্রান্ত একাধিক মামলা কিন্তু কলকাতা হাইকোর্টে এই মুহূর্তে ঝুলে রয়েছে। প্রাথমিকের এই 32,000 শিক্ষক যারা রয়েছেন, শিক্ষক
শিক্ষিকা যারা রয়েছেন তাদের মামলার ভবিষ্যৎও কিন্তু নির্ভর করছে এই কলকাতা হাইকোর্টের বিচার শুনানি প্রক্রিয়ার ওপরে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে যেটা দেখা গেল যে বিচারপতি হরিশ ট্যান্ডনের যে বেঞ্চ ছিল ডিভিশন বেঞ্চে, সেই মামলাটি বিচারাধীন ছিল প্রথমে, পরবর্তীকালে দেখা যায় যে সেই মামলা যায় বিচারপতি সুব্রত তালুকদারের কাছে। তারপরে আবার দেখা গেল যে সুব্রত তালুকদার তিনি অবসর নিলেন, তারপরে সেই মামলাটা চলে যায় যে বিচারপতি সৌমেন সেন এবং স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চে। অর্থাৎ একের পর এক বেঞ্চ কিন্তু বদল হচ্ছে এবং সেই বেঞ্চ বদল হওয়ার কারণেই কিন্তু এই মুহূর্তে এই গোটা মামলা একেবারে বিষ বাও জলে বলা যেতে পারে সেখানে এসে দাঁড়িয়েছে। এবং আজকে এই মামলায় দেখা গেল যে ডিভিশন বেঞ্চ ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলাটিকে কিন্তু তারা খারিজ করে দিয়েছে, মামলা থেকে অব্যাহতি নিয়েছে ডিভিশন বেঞ্চ, যে কারণে এই যে 32,000 প্রাথমিকের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে, তাদের চাকরি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল সেই বিষয়টা কিন্তু আবারও নতুন করে একটা জটিলতা তৈরি হলো। এবং এসএসসির পাশাপাশি প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও কিন্তু আবারও জটিলতা এবং একের পর এই ধরনের জটিলতা বা আইনি জটিলতার জেরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কিন্তু একদিকে বিলম্বিত হচ্ছে, নতুন করে শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে একটা জটিলতা তৈরি হচ্ছে। এবং ক্রমশ রাজ্যে যে সমস্ত সরকারি স্কুলগুলি রয়েছে, প্রাইমারি স্কুল থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি যে সমস্ত স্কুলগুলি রয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে রীতিমতো কিন্তু শিক্ষকহীনতায় ভুগছে স্কুলগুলি। শিক্ষক এবং পড়ুয়াদের যে অনুপাত সেটা নিয়ে একটা বড়সড় একটা অনিশ্চয়তা এসে দাঁড়িয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই 32,000 অর্থাৎ এক্ষেত্রে দেখা গেল 25,752 জনের চাকরি বাতিল হয়েছে, এখানে কিন্তু সংখ্যাটা আরও বেশি, 32,000 জন শিক্ষক শিক্ষিকা যারা প্রাথমিকের ক্ষেত্রে যারা নিযুক্ত ছিলেন, প্রাথমিক শিক্ষকের ক্ষেত্রে প্রাইমারি টিচারের ক্ষেত্রে তাদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু আবারও একটা অনিশ্চয়তা। এবং কলকাতা হাইকোর্টের 3টে বেঞ্চে কিন্তু মামলার পরিবর্তন হয়েছে, 3টে বেঞ্চেই মামলার নিষ্পত্তি করা যায়নি এবং আপাতত এই ডিভিশন বেঞ্চ এই মামলা তারা অব্যাহতি চেয়েছে, সেক্ষেত্রে পরবর্তীকালে আবার পরবর্তী ডিভিশন বেঞ্চ। ধন্যবাদ মৌমিতা, আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। প্রাইম টাইম আজকের মতো এই পর্যন্তই, তবে বিরতির পরে দেখুন নিউজ এক্সপ্রেস আর সন্ধ্যা 7টা থেকে বেঙ্গল লাইন দেখুন সানন্দার সঙ্গে।